আদাব। নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বর্তমান সমাজে আপনি এমন কোনো পরিবার খুঁজে পাবেন না, যারা নিয়মিত গ্যাসের ঔষধ খাচ্ছেন। আর এই নিয়মিত গ্যাসের ঔষধ খেয়ে এটা আসলে স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। আপনি যদি গ্যাস্ট্রিকের এই স্থায়ী সমাধান চান, তাহলে আপনাকে এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং এই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার নির্ধারিত সঠিক একটা মেডিসিন আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করছি। এবং সেই সাথে আপনি এই নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধকে আপনি না বলতে হবে এবং একটি মাত্র হোমিও ঔষধেই এই অ্যাসিডিটি নিরাময় করা যাবে বা নিরাময় করুন। আজকে আমি তাই আমার এই যে আলোচনা বা স্লাইডে প্রথমত যেটা দিয়েছি সেটা হচ্ছে যে নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধকে না বলুন এবং একটি মাত্র হোমিও ঔষধেই অ্যাসিডিটি নিরাময় করুন। সবাইকে অনুরোধ করছি যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তাতে আজকের আপনার যে গ্যাসের যে প্রায় আমাদের সমাজে 80 থেকে 90% পরিবারই এই গ্যাসের ওষুধ খাচ্ছেন, যা দীর্ঘ সময় সেবন করার পরে সেটা আপনার সমস্যা হচ্ছে, অনেকের অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই বিষয়ে আমি আলোচনা অন্য একটা ভিডিওতে করব। কারণ এটা আলোচনা করলে কিছুটা লম্বা হয়ে যাবে। তো এই গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খাচ্ছেন তো আপনি নিজের ক্ষতি করছেন। আর এই ক্ষতির দিকটা বা গ্যাস্ট্রিকের যে সমস্যা বা অ্যাসিডিটি বা এই গ্যাসটা কেন হয় সেই কারণটা যদি জানতে চাই, সংক্ষেপে কিছু আলোচনা আমি এখানে দিয়েছি। অর্থাৎ আমার যে ডাইজেশন আমি যা খাচ্ছি সেটার ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে সেখানে ডাইজেশনে আমার সমস্যা হচ্ছে। সেই কারণেই মূলত গ্যাসটা হয়। আর এই অ্যাসিডিটির যে সকল কারণ আছে তার ভিতরে প্রধান যে কারণ, যে তার ভিতর থেকে আমি ৪ থেকে ৫ টি কারণ এখানে আমি উল্লেখ করেছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে খাবার সংক্রান্ত যে সকল কারণ। কিছু কারণ আছে সেটা হচ্ছে খাবারের কারণেই সেই অ্যাসিডিটিটা বা গ্যাসটা হচ্ছে। যেমন আপনি যদি অতিরিক্ত চা, কফি, মসলা, টক, ঝাল এবং ফাস্টফুড জাতীয় যে সকল খাবার আছে সেই খাবারগুলা যদি খান, সে থেকে দেখা যায় যে আপনার অ্যাসিডিটি হতে পারে। ২ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে অভ্যাসগত কিছু কারণ আছে। সেটা হচ্ছে ধূমপান এবং মদ্যপান। এটা ধূমপানটা একটা কারণ। এবং আরেকটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমরা খাবার পরপরই যদি আমরা শুয়ে পড়ি বা শোয়ার যে একটা অভ্যাস, সে কারণেও অ্যাসিডিটি বা গলা যে জ্বলা সেটা হতে পারে। এবং অনেকক্ষণ না খেয়ে থাকা, দীর্ঘ সময় যদি আপনি না খেয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার অ্যাসিডিটি হতে পারে। আর ৩য় যে কারণটা সেটা হচ্ছে ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়ার কারণে আপনার এই অ্যাসিডিটিটা হয়। এর ভিতরে প্রধান যেটা সেটা হচ্ছে আপনি পেইন কিলার অর্থাৎ ব্যথানাশক যে কোনো ধরনের ঔষধ যখন আপনি খাচ্ছেন, সেই ঔষধ খাওয়ার কারণে আপনার এই অ্যাসিডিটিটা হচ্ছে। অর্থাৎ যে NSAID, এই সমস্যার কারণেই আপনার একটা অ্যাসিডিটি হতে পারে। এর কারণেও হচ্ছে। তারপরে হচ্ছে যে আপনি আ ধরুন বিভিন্ন ধরনের বায়োটিক খাচ্ছেন, সেক্ষেত্রেও হতে পারে এবং স্টেরয়েড ঔষধ নিচ্ছেন দীর্ঘ সময় যাবত ধরে অ্যাজমা বা হাঁপানির কারণে। তো সেক্ষেত্রেও হতে পারে এবং আ কিছু স্বাস্থ্যগত কিছু সমস্যা আছে, যে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার যদি থাকে সেক্ষেত্রে অ্যাসিডিটি হতে পারে। এবং আরেকটা হচ্ছে যে GERD, অর্থাৎ এখানে যে বিষয়টা দেওয়া আছে যে গ্যাস্ট্রিইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই কারণেও দেখা যায় যে এই অ্যাসিডিটিটা হয় বা অ্যাসিডিটি হতে পারে। তো চলেন এই সকল যে অ্যাসিডিটি বা গ্যাসের নিরাময়ে আমি কি মেডিসিন এখানে অন্তর্ভুক্ত করেছি একটু দেখে নিই। প্রথমেই যে মেডিসিনটাকে এখানে আমি অন্তর্ভুক্ত করেছি, খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে এই ঔষধ, সেটা হচ্ছে যে লাইকোপোডিয়াম। অর্থাৎ এই লাইকোপোডিয়াম ক্লেবেটাম এটা মূলত হচ্ছে একটি গরম কাতরের একটা মেডিসিন। অর্থাৎ রোগীটা গরম কাতর হয়, কিন্তু গরম কাতর হওয়া সত্ত্বেও তার গরম জাতীয় যে সকল খাদ্য সেই খাদ্যটা তার পছন্দ।
যদি থাকে তাহলে লাইকোপোডিয়ামটা আমরা বিবেচনা করতে পারি। তো এটা হচ্ছে মূলত লাইকোপোডিয়ামের যে এলিমেন্ট অর্থাৎ বা উপাদান বা যে গাছ থেকে তৈরি সেই গাছ এবং লাইকোপোডিয়াম মেডিসিন। আর এখানে আমি প্রথমে বলছি যে সামান্য খাদ্যেই যদি দেখা গেল যে অল্প খাবার খাচ্ছে বা সামান্য খাদ্যেই নিচের পেটে যদি প্রচুর পরিমাণে যে বায়ু সমাবেশ হয় এবং যার কারণে কোনো খাবার খেতে পারে না, যদি এই ধরনের লক্ষণ থাকে তাহলে লাইকোপোডিয়ামটা বেস্ট মেডিসিন। অর্থাৎ তলপেটে বা নিচের পেটে যদি গ্যাস হয় বা গ্যাস জমা হয় এবং সর্বদাই দেখা যায় যে পেটে গড়গড় বা বুটবাট এক ধরনের শব্দ হতে থাকে, উদ্গার সাধারণত হয়, উদ্গার এবং অম্ল স্বাদযুক্ত উদ্গরটা যেটা উঠে, যে এটা একটা ঢেকুর যেটা আমরা বলি, সেটা টক জাতীয় একটা স্বাদ থাকে, কিন্তু উদ্গারে দেখা যায় যে উপশম হয় না। কিছু কিছু ক্ষেত্রে উপশম হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উদ্গারে খুব একটা উপশম হয় না। কোষ্ঠকাঠিন্য, মাঝে মাঝে পাতলা মলের সাথে শক্ত মল নির্গত হয় এবং গন্ধহীন বায়ু নিঃসরণ হয়। অর্থাৎ লাইকোপোডিয়ামের রোগীর যদি বায়ু নিঃসরণ অধবায়ু হয় তো সেটা দেখা যায় যে খুব একটা গন্ধ থাকে না। ক্ষুধা থাকে বেশ, ক্ষুধা, অথচ সামান্য খাবারেই পেটটা তার ভরে যায়। রোগীর মানে একটা যে সরু এবং নিম্নাঙ্গটা তার মোটা থাকে, অর্থাৎ তার নিচের যে ঊর্ধ্বাঙ্গ যেটা থাকে সেটা তার সরু থাকে, অর্থাৎ বুকের অংশটুকু তার চিকন বা সরু থাকে, কিন্তু পেটের যে অংশটুকু সেটুকু মোটা থাকে এবং রুক্ষ মেজাজ থাকে, খুব কৃপণ এবং ভীতু হয় এই লাইকোপোডিয়ামের রোগী। এবং তার গেস্টটা বা সমস্ত লক্ষণ দেখা যায় যে বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে তার রোগ লক্ষণগুলা বৃদ্ধি পায়। পুরাতন যদি যকৃতে অর্থাৎ লিভারের কোনো সমস্যা থাকে, পেট যদি ফাঁপা বা এই ধরনের যদি লক্ষণ থাকে এবং লাল বর্ণের পদার্থের সঙ্গে যদি ঘন ঘন যদি প্রস্রাব হয়, তো এক্ষেত্রে হচ্ছে লাইকোপোডিয়াম হচ্ছে তার জন্য বেস্ট একটা মেডিসিন হচ্ছে এই লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামটা আপনি কোন শক্তির খাওয়াবেন? যদি আপনি 50 সহস্রতমিক শক্তির ওষুধ ব্যবহার করেন তাহলে আপনি 0 টু শক্তি থেকে শুরু করতে পারেন, প্রতিদিন 1 মাত্রা অথবা 2 মাত্রা করে সেবন করতে দিতে পারেন। আর যদি আপনি 200 শক্তি ব্যবহার করেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি দিনে 2 থেকে 3 বার রোগীকে সেবন করতে দিতে পারেন। তো দ্বিতীয় যে মেডিসিনটাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে কার্বোবেজ, অর্থাৎ এটা পুরো নামটা হচ্ছে কার্বো ভেজিটালিস্ট। এটা মূলত দেখেন আমরা একটা দেখছি যে পুরা যে কয়লা আমরা যে বলি কাঠ কয়লা, সেই কয়লার উপাদান থেকেই মূলত এই কার্বোবেজটা তৈরি। এবং এটা কার্বোবেজ আমরা, এটা মূলত একটা শীতকাতর একটা রুগী, কিন্তু তারপরেও দেখি যে কার্বোবেজ রুগী শীতকাতর থাকেও তার ফ্যানের বাতাসটা সে খুবই পছন্দ করে। আম, লেপ বা কাঁথা যাই গা দেওয়ার পরেও দেখা যায় যে সে ফ্যানের বাতাস বা ফ্যানটা ছেড়ে রাখে, এই ধরনের একটা ইয়া থাকে। আর পেটে অত্যাধিক গ্যাস হয় এবং পেটটা ফাঁপা এবং পেটে ব্যথা অবস্থায় যদি মানে আমরা যদি লক্ষ্য করি যে পেটে ফাঁপা সহ পেটে ব্যথা থাকে, তো এই ক্ষেত্রে এই কার্বোবেজটা হচ্ছে তার জন্য শ্রেষ্ঠ একটা ঔষধ। এবং আমরা লক্ষ্য করি যে কার্বোবেজের রোগীর উপর পেটে সাধারণত মানে তার পেটটা ফাঁপে এবং উদ্গারে তার উপশম হয়, অর্থাৎ যদি ঢেকুর উঠে বা উদ্গার যদি হয় সেক্ষেত্রে তার উপশম হয়। এবং উদ্গারটা হচ্ছে বদ গন্ধযুক্ত, খুবই দুর্গন্ধযুক্ত তার উদ্গার, এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত বায়ু, তার বায়ু যে অধবায়ু নিঃসরণ হয় অত্যন্ত দুর্গন্ধ থাকে। প্রায় সময়ই উদ্গারটা দেখা যায় যে উদরাময় তার একটা বর্তমান থাকে উদ্গারের সাথে সাথে। এবং তার যে পরিপাকটা খুবই ধীর গতিতে হয়, অর্থাৎ দেখা যায় যে খাবার হজম হবার আগেই খাবারটা তার দেখা যায় যে পচে যায়, অর্থাৎ তার খাবার হজম হতে একটু সময় লাগে। মাংস এবং দুধে এবং চর্বি খাদ্যে তার একটা অনীহা থাকে, এই ধরনের খাবার সে পছন্দ করে না বা খেতে পারে না। অর্থাৎ মাংস, দুধ এবং যে চর্বি জাতীয় খাবার, এবং দেখা যায় সেসব খাবার খেলে পেটে গ্যাস হয়, এবং গ্যাস যেটা হয় তার যে ডেকুরটা ওঠে সেটা সাধারণত টক জাতীয় ডেকুর ওঠে। তো এই ক্ষেত্রে আপনি কার্বোবেজ যখন আপনি একই পদ্ধতিতে যদি 50 সহস্রতম শক্তির ওষুধ খান তাহলে 1 মাত্রায় যথেষ্ট, প্রতিদিন সকালবেলা 1 মাত্রা খেলে আপনি ভালো বোধ করবেন এবং আশা করি কিছুদিন এটা সেবন করলে আপনার এই গ্যাস সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি আপনি 50 সহস্রতম পদ্ধতির ওষুধ যদি খান, অর্থাৎ 50 মিলিসিমাল
যদি বাদ দিয়ে আপনি 50 সহস্রতমী বা শততমিকের ওষুধ যদি খান, তো এক্ষেত্রে আপনি 6 এবং 30 শক্তি, এই দুইটার একটা শক্তি আপনি 1 থেকে 2 ফোঁটা করে দিনে 1 থেকে 2 ফোঁটা করে 1 বা 2 চামচ পানির সাথে আপনি দিনে 4 ঘন্টা অন্তর অন্তর আপনি যদি সেবন করেন, খুব দ্রুত সময়ে আপনি নিরাময় লাভ করবেন। এবার যে মেডিসিনটা, সেটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন একটা মেডিসিন। সাধারণত হোমিওপ্যাথিক ডাক্তার যারা আছে খুবই কম এটা ব্যবহার করেন, কিন্তু এটার ফলাফল বা রেজাল্ট খুবই ভালো। সেটা হচ্ছে রুবিনিয়া। অর্থাৎ রুবিনিয়া অতিরিক্ত অম্বল, অর্থাৎ অতিরিক্ত যদি টক বা টক ডেকুর সহ যদি বদ হজম হয়, এই ক্ষেত্রে এটি হচ্ছে একটা উত্তম ওষুধ। অর্থাৎ ডেকুটা যদি অতিরিক্ত টক হয়, মুখে যদি টক স্বাদ বা অম্বল জাতীয় অবস্থা হয়, তাহলে এই এই রুবিনিয়াটা হচ্ছে উত্তম একটা ওষুধ। প্রোটিন জাতীয় খাবার, যে সকল খাবার প্রোটিন জাতীয় খাবার যদি তার বেশি খায়, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার বলতে আমরা বলছি হচ্ছে ডিম, মাছ, মাংস, দুধ, বাদাম, অর্থাৎ এই ধরনের খাবার যদি অতি দ্রুত হজম হয়, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার যদি খায় তার অতি দ্রুতই হজম হয়, কিন্তু শ্বেতসার বা কার্বোহাইড্রেট যে সকল জাতীয় খাবার, সেগুলা তার হজম হতে একটু সময় লাগে। কার্বোহাইড্রেট বলতে এখানে ভাত, আলু, তারপরে হচ্ছে আপনার রুটি, ভুট্টা, কাঁচা কলা ইত্যাদি, এই খাবারগুলা তার একটু মানে হজম হতে বা এগুলাতে খেলে তার অ্যাসিডিটি হয়। যদি এইরকম লক্ষণ যদি আমরা খেয়াল করি, তাহলে এক্ষেত্রে রোবিনিয়াটা হচ্ছে প্রধান একটা ঔষধ। রাতে তার অত্যন্ত অম্ল জাতীয় তরল এবং পদার্থ সাধারণত বমি হয়। উদগারটা ভীষণ মানে ক্ষতকারক। যে উদগারটা হয় মানে পেটের ভিতরে মনে হয় যে ঘা হয়ে গেছে বা গলায় ঘা হয়ে গেছে, এরকম ক্ষতকারক এক ধরনের থাকে। যেন গলা মানে তা জলে মানে জ্বালা করে, এরকম জ্বালা বা জ্বলে পুড়ে যাচ্ছে এই ধরনের একটা প্রবণতা থাকে। কারো কারো গ্যাসের সহিত মাথা ব্যথাও থাকে। শিশুর মল এবং গায়ে টক গন্ধ থাকে। এই রুবিনিয়া শিশু যেগুলা দেখি যে তার মল এবং তার গায়ে টক গন্ধ থাকে। এক্ষেত্রে আপনি মাদার শক্তিটাই সবচাইতে বেশি ব্যবহার করা হয়। তো মাদারটা আপনি বয়স হিসেব করে ৫ থেকে ১০ ফোঁটা করে ১ থেকে ২ চামচ পানির সাথে মিশিয়ে আপনি ৩ থেকে ৪ বার সেবন করতে দিতে পারেন। এছাড়া যদি আপনি 3 শক্তি, এটাও মোটামুটি একটা ভালো কমন শক্তি, এটা ব্যবহার করা হয়। 3 শক্তিটা আপনি ১ থেকে ২ ফোঁটা করে ৪ ঘন্টা অন্তর, অন্তর আপনি সেবন করতে দিলে অল্প কিছুদিনের ভিতরেই তার এই গ্যাসের যে সমস্যা এবং অম্বল বা ত্বকের যে একটা প্রবণতা আছে, সেটা 100% নিরাময় হয়ে যাবে। সর্বশেষ আমি যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে নাক্স ভমিকা। তো নাক্স ভূমিকাটা হচ্ছে মূলত এই একটা কোসিলা যে গাছ, এই কোসিলা গাছ থেকে এটা তৈরি, এবং নাক্স ভূমিকা মেডিসিন। তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর একটা শীতকাতরের একটা মেডিসিন। রুগীটা খিটখিটে, পাতলা এবং রাগী প্রকৃতির রুগী হয়। দিনের বেলায় দেখা যায় যে রুগী যা খায় তাতেই গ্যাস হয়। অর্থাৎ দিনের বেলাতে রুগী যে সকল খাবারটাই খায় তাতেই গ্যাস হয়। পেটে ফাঁপা দেখা যায় যে খুব একটা অধিক থাকে না, কিন্তু খাবার ২ থেকে ৩ ঘন্টা পর তার একটা ব্যথা অনুভব হয়। অর্থাৎ এই যে একটা বিশেষ লক্ষণ যে নাক্স ভূমিকার খাবার পরেই ১-২ ঘন্টা বা ২-৩ ঘন্টা পরেই তার পেটে এক ধরনের কিছুটা চিনচিন ব্যথা অনুভূত হয়। যদি এই ধরনের লক্ষণ থাকে, তো আমরা নাক্স ভূমিকাটা দিতে পারি। ত্বক উদ্গার উঠে, কিন্তু উদ্গারে উপশম হয় না। অর্থাৎ ডেকুর ওঠার পরেও তার খুব একটা উপশম হয় না। উদর শুলির সাথে ঘন ঘন মানে পায়খানার একটা বেগ হয়, অথচ মল তেমন একটা হয় না। এই যে মানে উদর খাবার পরেই বা তার একটা মলত্যাগের হয়, মলত্যাগের একটা ভাব হয়, কিন্তু অথচ মলটা তেমন মানে আনস্যাটিসফ্যাকশন একটা তার ভাব, যে মলটা তার সন্তুষ্টজনক মল তার নির্গত হয় না। চর্বি খাবারটা তার পছন্দ এবং বেশ হজমও হয় চর্বি জাতীয় খাবার। কিন্তু পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না। না পেরে কি করে অনেক সময় দেখা যায় যে গলায় ভিতরে আঙ্গুল দিয়ে একটা বমি করি, বমি করার একটা ভাব থাকে। অর্থাৎ গলায় আঙ্গুল দিয়ে তখন এতটাই যন্ত্রণা বা অসহ্যকর অস্বস্তি একটা ভাব থাকে, নিজেই খুব দেখা যায় যে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে তখন কিছুটা স্বস্তি বোধ করে। যদি এই ধরনের লক্ষণ থাকে, তো নাক্স ভূমিকাটা হচ্ছে তার জন্য একদম উত্তম একটা মেডিসিন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে লাইক, কমেন্ট করবেন, এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন।
তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।